ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 গণিতের প্রশ্নগুলি আজকে সলভ করব। দেখো, এর আগে আমি ইতিহাস, ভৌতবিজ্ঞান, ইংরেজি, ভূগোল এগুলো সব প্রশ্নগুলো সলভ করে ছেড়ে দিয়েছি, মানে ভিডিওতে দিয়ে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো, আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে অঙ্কটা শুরু করি। দেখো, একের দিকে কী আছে বলো দেখি। একের দিকে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQS। একের দিকে আছে যদি এ ভ্যারিজাজ বি হয়, তাহলে এর দিকে অপশানটা কী আছে বলো দেখি। এ স্কোয়ার ভ্যারিজাজ বি কিউব। বির দিকে অপশান দেওয়া আছে কি এ কিউব ভ্যারিজাজ বি স্কোয়ার। সির দিকে আছে এ ভ্যারিজাজ বি কিউব। ডির দিকে আছে এ স্কোয়ার ভ্যারিজাজ বি স্কোয়ার। কোন উত্তরটা ঠিক সেটা বার করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লেখা ছিল কি বলো দেখি। প্রশ্নতে আছে আমার এখানে দেওয়া আছে এ ভ্যারিজাজ বি দেওয়া আছে। তাহলে এটাকে আমি কীরকম সলভ করবো, দেখো আমি বা লিখে দিলাম। এখানে বা লিখে এ লিখবো, এখানে সমানুপাতিক চিহ্নটা তুলে দেবো। দেখো, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে কি একটা ধ্রুবক পদ লিখতে হবে নাকি, তাহলে সমান চিহ্ন দিতে হবে আর একটা ধ্রুবক পদ লিখলাম। আর বি তো বি বসিয়ে দিলাম। তারপরে কি করব, দুটো উভয় পাশে দুটোকে বর্গ করে নেব। তাহলে এ স্কোয়ার করে নিলাম ইকুয়াল টু এখানে কী লিখবো কে ইন্টু বি হোল স্কোয়ার করে দিলাম। বা তাহলে কে বলে দেখি, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার বি স্কোয়ার। বোঝা গেছে। এবার দেখো, আমি এই ইকুয়াল চিহ্নটা আর কে স্কোয়ার এই দুটোকে তুলে দেবো। তাহলে তুলে দিলে কী হবে, তাহলে কী হবে এ স্কোয়ার ভ্যারিজাজ বি স্কোয়ার। তাহলে অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে অ্যান্সার তাহলে কী হবে, উত্তরটা হবে ডির দাগে। বুঝতে পারলে? কমপ্লিট হয়ে গেলো। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো, দুয়ে দেখিয়েছে এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য। এই যে কিছু টাকা দেওয়া আছে, মানে বি কত টাকাটা কিন্তু দেওয়া নেই। তাহলে বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বির লাভের 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন কত? এখানে দেখো, বির কিছু টাকা দেওয়া আছে, ওই কিছুর জায়গায় আমি এক্স ধরে নেবো। এখানে কিন্তু শর্ট কোশ্চেন, তো আমি কিন্তু অল্প অল্প করে ছোটো ছোটো করে দেবো তোমাদের, বুঝতে পারলে? তাহলে এখানে অপশানগুলো কী দেওয়া আছে, এর দিকে অপশান দিয়েছে 2000 টাকা, বির দিকে 3000 টাকা, সির দিকে 4000 টাকা, ডির দিকে 6000 টাকা আছে। তাহলে এই আমি অঙ্কটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কোন উত্তরটা ঠিক হবে। তাহলে আমি এখানে কী লিখবো, আমি এর মূলধন ইস টু বি এর মূলধন লিখে দিলাম। তাহলে এর মূলধন দেখো, তাহলে 1000 টাকা কত মাস খেটেছিল বলে দেখি। তাহলে এর 1000 টাকা খেটেছিল কত মাস? 9 মাস খেটেছে। ইস টু বি এর আমি মূলধনটা এক্স ধরে নিলাম। তাহলে বি এর মূলধন এক্স ধরে নিলে তাহলে কত হচ্ছে, 6 মাস খেটেছে বলেছে। তাহলে বি এর মূলধন এক্স টাকা 6 মাস খেটেছে। দেখো, আমি এই অনুপাত দুটোকে কাটাকাটি করে দিচ্ছি। কাটাকাটি করলে কত, দেখো আমি কিসে কাটবো, 3-এ কেটে দেবো। 3 দিয়ে 6, 3 3 9 কেটে দিলাম। আবার 2টাকে কেটে দেবো, কত হবে তাহলে 2 5 10, 2 0। তাহলে কত হলো বলো দেখি এখানে তাহলে কত হলো 1500 টাকা। 1500 ইস টু এক্স হয়ে গেল। বোঝা গেছে। এবার কি বলেছে, বি কত লাভ পাই বলেছে। দেখো, বি এখানে লিখবো বি এর লাভ, তাহলে বি কত লাভ পায়। এবার আনুপাতিক ভাগার যদি বার করি, তাহলে বির কত হবে দেখো, এই আনুপাতিক ভাগার হিসেবে তাহলে উপরে এক্স হয়ে যাবে, আর বি তাহলে কত হবে 1500 যুক্ত এক্স হয়ে গেলো। বি কতটা লাভ পাই বলে দেখি, মোট লাভ হয়েছে 600 টাকা। মোট লাভ 600 টাকা হয়েছে, তাহলে বি তাহলে কত লাভ পাবে, তাহলে আনুপাতিক ভাগার হিসেবে এক্সটা উপর লিখবো আর 1500 যুক্ত এক্স লিখবো। এটা আনুপাতিক ভাগার, এটার সঙ্গে 600 গুণ করলে তাহলে বি মোট লাভ পায় এটা হবে নাকি। তাহলে টাকা হলো। এখানে তাহলে সরল করলে তাহলে কী বলে দেখি এখানে, তাহলে আমি এখানে একটু সরল করে নিচ্ছি। দেখো, ইকুয়াল টু তাহলে কত লিখবো তাহলে বলো দেখি। তাহলে এটা উপরে হয়ে যাবে তাহলে এক্স নাকি 600, এই গুণতক করে দিচ্ছি, এক্স গুণতক 600 আর নিচে কত হচ্ছে 1500 যুক্ত এক্স টাকা। এবার লেখা আছে কি ব্যবসায় মোট লাভ পায় বি 400 টাকা পায় বলেছে। তাহলে এখানে প্রশ্নানুযায়ী লিখে দেবো। এখানে আমি তাহলে কী লিখবো, প্রশ্নানুযায়ী। তাহলে বি পেয়েছে এটা, আর বইতে দেওয়া আছে 400 টাকা পায়। তাহলে এখানে কী লিখবো, এক্স ইন্টু 600 বাই
1500 যুক্ত এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে বলো দেখি 400 টাকা। বোঝা গেছে? এবার দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি। কি করব তাহলে দেখো, বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 15 4 60 হয়ে যাচ্ছে 60, আর এখানে কত হচ্ছে 1500 দুটো শূন্য কেটে লিখে দিচ্ছি, আর এখানে 400 দুটো শূন্য লিখে দিলাম নাকি, যুক্ত 400 এক্স। বোঝা গেছে? ইকুয়াল টু তাহলে কত হবে, তলায় কিছু নেই মানে এক আছে, কোনাগুণ করে দাও, তাহলে কত হবে 600 এক্স। বোঝা গেছে? এবার দেখো আমি এক্সের মানটা বার করব, বা এখানে কী লিখবো, এই 600 এক্সের পাশে আমি এটাকে 400 এক্সটা এদিকে নিয়ে নেবো, তাহলে কী লিখবো 600 এক্স মাইনাস 400 এক্স, তাহলে ইকুয়াল টু এটা থেকে যাচ্ছে, এটা যদি আমি এদিকে নিই তাহলে বাকিটা থেকে যাচ্ছে এটা, তাহলে 6 লাখ থেকে যাচ্ছে, তাহলে কী লিখবো 6 লাখ ইকুয়াল টু 6 লাখ। বোঝা গেছে? বা দেখো 600 থেকে 600 এক্স থেকে যদি 400 এক্স বাদ দিই তাহলে কত হচ্ছে 200 এক্স হচ্ছে, তাহলে 200 এক্স, তাহলে ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 6 লাখ। বোঝা গেছে? তাহলে কী লিখবো, বা এক্স ইকুয়াল টু 6 লাখ বাই 200 হয়েছে। এবার কাটাকাটি করে দুটো শূন্য কেটে দিলাম, এর দুটো কেটে দিলাম, 2 কেটে দাও, 2 3 আর 6 3000, তাহলে বা এক্স ইকুয়াল টু 3000। তাহলে বি এর মূলধন তাহলে কত, বি এর মূলধন 3000 টাকা। তাহলে কী লিখবো এখানে অ্যান্সার নাকি বি। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 1-3 দেখে কী আছে বলো দেখি। 3 দেখে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে দূরত্ব হলো, তাহলে কী হবে বলো দেখি, কোনটা কোনটা আছে, এর দেখেছে 5.5 সেমি, বিতে আছে 1.5 সেমি, সিতে আছে 11 সেমি, ডিতে আছে 3 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কত বলে দেখি, 7 সেমি বিযুক্ত 3 সেমি নাকি, 7 সেমি বিযুক্ত 4 সেমি নাকি, ইকুয়াল তাহলে কত হবে 3 সেমি। বুঝতে পেরেছ? তাহলে উত্তরটা তাহলে কী হবে, ডি অ্যান্সারটাই ঠিক হবে। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 1-4 দিয়ে কী আছে, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, তাহলে কিউ হবে উত্তরটা 4টে অপশান দেওয়া আছে। এবার 4টে অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক হবে আমি অঙ্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এবার গোলকের আয়তনের সূত্রটা এটা আমাদের জানতে হবে। কী লিখবো তাহলে, লিখবো যে গোলকের আয়তন। গোলকের আয়তন কী বলো দেখি, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। এখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে কি r/2, তাহলে এখানে আমি এই আরের জায়গাটায় আমি কী করবো r/2 বসিয়ে দেবো নাকি, তাহলে কী লিখবো এখানে ইকুয়াল টু, সরল করে নিচ্ছি আমি, 4/3 পাই, এখানে আর কিউবের জায়গায় কী হবে r/2, ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে r/2 দেওয়া আছে, r/2 হোল কিউব, তাহলে সরল করে দাও, দেখো ইকুয়াল টু 4/3 ইন্টু পাই। এবার দেখো গুণিতক, এখানে আর কিউব বসিয়ে দিলাম, আর 2কে 3 বার গুণ করলে কত হয় 8, 2 2 4 2 8 হয়ে গেল। এবার কাটাকাটি করে দাও, তাহলে 4 2 8, তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে, এখানে কিছু নেই মানে উপরে 1 আছে, 1 পাই আর কিউব, তাহলে কী লিখবো পাই, আচ্ছা না উপরে আমি এরকম নয় আরেকটা উপর করে দিচ্ছি, উপরে কিছু নেই মানে 1 আছে আর নিচে 3 হয়ে গেল, তাহলে কী হবে বলো দেখি, এখানে 3 আর 2 গুণ করলে কত 6 হচ্ছে নিচে নাকি, আর এখানে 5 থেকে গেল পাই আর কিউব। এগুলো কী লিখবে, ঘন একক তোমরা লিখবে, বুঝলো তো, ঘন একক। এটাও লিখবে কি ঘন একক, এখানেও লিখবে কি ঘন একক। হয়ে গেল। তাহলে কোন অপশানটা ঠিক হবে, তাহলে ডি এর অপশানটা ঠিক হবে, বুঝলো তো, ডি। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 2-এর আগে দেখিয়েছে সত্য মিথ্যা লিখতে বলেছে। 2-এর আগে দেখে লেখা আছে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। এই কথা তো মিথ্যা হবে, কেন বলো দেখি, দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ তো কোনোদিন মানে সর্বসম হতে পারে না, তাহলে এখানে কী হবে মিথ্যা, এফ হবে। বুঝতে পারলো তো? এবার দেখো 2-এর দিকে কী আছে বলো দেখি, 2-এর দেখেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তীর্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে আমি এটা যাচাই করে একটু দেখে নিই। একটা লম্ববৃত্তাকার শঙ্কু একটা আমি এখানে এঁকে নিচ্ছি, ধরো এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু,
দেখো লম্ববৃত্তাকার শঙ্কুতে কী থাকে, তাহলে একটা এটা যদি ব্যাসার্ধ হয় তো এর তির্যক উচ্চতা আছে, এটা উচ্চতা নাকি, এটা ভূমি মানে ব্যাসার্ধ। তাহলে আমি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখানে তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে নাকি, মানে একটা ব্যাসার্ধ দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে এটা কী ত্রিভুজ, এখানে দেওয়া আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনোদিনই হতে পারে না, এটা হবে সমকোণী ত্রিভুজ। এটা বুঝতে একটা কোণ সমকোণ, তাহলে কী হবে, এটা মিথ্যা হবে কথাটা। তাহলে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এটা। তাহলে কথাটা তাহলে কী হবে, এখানে উত্তরটা হবে মিথ্যা, ফলস। বোঝা গেছে? এরপরে নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 2-3 কী আছে বলে দেখি, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2:1/3:1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। দেখো লাভের অনুপাত সমান মূলধন অনুপাত, মূলধন অনুপাত যা হয় লাভের অনুপাত তা হয়। তাহলে আমি যদি মূলধন অনুপাতটাকে এখানে ভগ্নাংশ দেওয়া আছে যদি পূর্ণ সংখ্যায় পরিণত করে নিই তাহলে আমরা লাভের অনুপাতটা পেয়ে যাব। তাহলে দেখো 1/2:1/3:1/4, এটাকে আমি, এটা ভগ্নাংশ অনুপাত আছে, আমি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করছি। তাহলে পূর্ণ সংখ্যা অনুপাতে কীভাবে প্রকাশ করতে হয়, আগে এর হরগুলোকে লসগু করে নিতে হয়। 2, 3, 4কে লসগু করে নাও, 2, 3, 4 লসগু করে নাও, 2 দিয়ে দাও, 2 1 2, 3 নামিয়ে দাও, 2 2 4, তাহলে লসগু কত হচ্ছে, 3 2 6 2 12, তাহলে কত হলো লসগু, তাহলে 12 হয়ে গেল। তাহলে এখানে কী লিখবো, 1/2 * 12, ওই লসাগুটা প্রত্যেকটার সঙ্গে গুণ করে দাও। তাহলে 1/3 * 12 ইস্টু 1/4 * 12, কাট করে দাও, 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে কত হলো 6:4:3। তাহলে এখানে প্রশ্নতে কী দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে 3:4:6, কিন্তু আমাদের বেরোলো কত, আমাদের বেরোলো 6:4:3, তাহলে এটা মিথ্যা হবে, বুঝলো তো। তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে অ্যান্সারটা মিথ্যা মানে ফলস। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 2-4 কী আছে, এ ভ্যারিজাজ 1/b এবং বি ভ্যারিজাজ 1/c হলে এ ভ্যারিজাজ 1/c হবে। এই কথাটা সঠিক কিনা আমি অঙ্কটা করে যাচাই করে নিতে হবে আমাদেরকে, তাহলে আমি করছি। তাহলে 2-4 দেখে তাহলে প্রশ্নতে কী দেওয়া আছে, এ ভ্যারিজাজ 1/b নাকি, আর একটা কী দেওয়া আছে, বি ভ্যারিজাজ 1/c, এটা দেওয়া আছে। তাহলে আমি এখানে সমানুপাতিক চিহ্ন দুটোকে তুলে দেবো। দেখো বা এ ইকুয়াল টু, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক পদ লিখতে হয়, ধ্রুবক পদ লিখে দিলাম। যেহেতু দুটো আছে আমি এখানে K1 একটা লিখে দিলাম ধ্রুবক পদ, বুঝতে পারলে, ইন্টু 1/b। আর এখানে কী লিখবো, বি ইকুয়াল টু, এখানেও একটা ধ্রুবক পদ লিখবো, তাহলে কী লিখবো এখানে K2। এখানে যেহেতু K1 দিয়েছে এখানে K2 দিয়ে দিলাম, যেহেতু একই অঙ্কতে দুটো পরপদ লিখছি তো তাই K1 K2 ধরে নিলাম ধ্রুবক পদ। তাহলে ইন্টু, তাহলে কী হবে 1/c হয়ে গেল। এবার এটাকে আমি সরল করে নিচ্ছি, বা এ ইকুয়াল টু তাহলে কী হবে K1/b, আর এখানে বা কী হবে বি ইকুয়াল টু K2/c। বোঝা গেছে? এরপর দেখো আমি এখানে বির মান বেরিয়ে গেল, আমি এইটাকে তুলে নেব নিচে, তাহলে কী লিখবো, অতএব এ ইকুয়াল টু K1/b। এবার দেখো বির মানটা এখানে কী আছে, K2/c, এইখানে বসিয়ে দেবো, বা এ ইকুয়াল টু K1 আর নিচে কী হবে K2/c। বোঝা গেছে? এবার দেখো এটা সরল করে নিচ্ছি আমি এটাকে, বা এ ইকুয়াল টু তাহলে কী হবে K1 নাকি ইন্টু C/K2। বোঝা গেছে? এবার দেখো আমি কি করব, এখানে ইকুয়াল চিহ্ন আর ধ্রুবক পদ দুটো তুলে দেব। তাহলে তুলে দিলে কী হবে, তাহলে বা এ সমানুপাতি সি। বোঝা গেছে? কিন্তু প্রশ্নতে দেওয়া আছে কি, প্রশ্নতে দেওয়া আছে এ সমানুপাতি 1/c, প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আমাদের বেরিয়েছে এ সমানুপাতি সি, তাহলে উত্তরটা তাহলে মিথ্যা হবে। তাহলে কী লিখবো, অ্যান্সার তাহলে ফলস হবে। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 3-এর একে দেখে আছে শূন্যস্থান পূরণ করো। 3-এর একে দেখেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। এটা কি হবে আমি এটা
অঙ্কটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো 3-এর একে দেখে থেকে কী আছে, যে ব্যাসার্ধর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা সচরাচর ব্যাসার্ধ কী লিখি বলো দেখি, আর লিখি নাকি? তাহলে ব্যাসার্ধ আর লিখি, তাহলে কি এখানে কী লিখবো, যে ব্যাসার্ধ আর হলে বক্রতলের ক্ষেত্রফল, দেখো ব্যাসার্ধ যখন আর হয় তখন তার ক্ষেত্রফল কী হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কত, বক্রতলের ক্ষেত্রফল কী গো, 4πr²। এবার দেখো কি বলেছে, ব্যাসার্ধ দ্বিগুণ হলে, তাহলে ওই ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি, আর এর সঙ্গে তাহলে 2 গুণ করবো, দ্বিগুণ হলে তাহলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে কী হবে গো, বক্রতলের ক্ষেত্রফল হবে 4π, আর এর জায়গায় 2r লিখবো, হোল স্কোয়ার। বোঝা গেছে? দেখো এটাকে সরল করে নিচ্ছি, 4π বসিয়ে দিলাম, আর 2 2 4r², তাহলে এখানে তাহলে 4r², এখানে 4 4 16 হয়ে যাচ্ছে, মানে πr²। তাহলে কত গুণ হলো গো এখানে, দেখো এখানে 4 ছিল আর এখানে 16 হয়ে গেছে, তাহলে কত হয়েছে তোমার, 4 ছিল 16 হয়েছে, তাহলে 4 গুণ হয়েছে। তাহলে শূন্যস্থানে তাহলে কী হবে, এখানে প্রশ্নতে কী হবে, তাহলে 4 গুণ হবে। বুঝতে পারলে? তাহলে একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতার ক্ষেত্রফল 4 গুণ হবে। বোঝা গেছে? এরপর দেখো 3-এর 2-এ দেখিয়েছে যে একটি ব্যবসায় শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.1 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধন অনুপাত ড্যাশ, মানে কী হবে সেটা বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু দেখো একটি ব্যবসার শোভা মাসুদের, তাহলে মাসুদের কথা কিন্তু এখানে দেওয়া নেই। বুঝতে পারলে? শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছিল, আবার প্রিয়া মাসুদের এত গুণ টাকা দিয়েছিল, কিন্তু মাসুদ আর শোভা এবং প্রিয়ার মূলধন অনুপাত, তাহলে এখানে মাসুদের কথাটা কিন্তু দেওয়া নেই নাকি? তাহলে আমি অঙ্কটা সলভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তর কী হবে। দেখো 3-এর 2-এ দিয়ে কী হবে, ধরি মাসুদের টাকা সমান 1 টাকা, তাহলে মাসুদ যদি 1 টাকা দেয় নাকি, শোভা তাহলে কত দেবে, শোভার টাকা তাহলে কত হবে, 1 গুণিতক 3-এ 2 বলেছে না, 1.1 বলেছে, তাহলে 1 গুণিতক 1.1, 1 গুণিতক 1.1 মানে তাহলে কত হবে বলো দেখি, 1 গুণিতক 1 1 2 1 2 1 3, তাহলে 3-এ 2 হবে মাসুদ নাকি? তাহলে প্রিয়া কত দিয়েছে বলেছে, প্রিয়া বলেছে কি যে মাসুদের 2.1 গুণ টাকা, তাহলে মাসুদের তো 1, আর তাহলে প্রিয়ার তাহলে কত হচ্ছে 2.1 বলেছে, তাহলে কত হবে, তাহলে 1 গুণিতক 2 2 4 5 2, তাহলে বুঝতে পারলে? তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে, এটা 3-এর 2 হয়ে যাবে, আর এটা কত হচ্ছে তাহলে 5-এর 2। বোঝা গেছে? আর এখানে মাসুদের তো 1 ছিল, তাহলে 3 জনের মূলধনের উপর তাহলে কত হবে দেখো, তাহলে 1:3-এর 2:5-এর 2। এবারটাকে এটা ভগ্নাংশ দিয়েছে, আমি পূর্ণ সংখ্যায় অনুপাতে প্রকাশ করব। দেখো 2-এর 2 লসাগু কত বল থেকে, কত হবে, 2-এর 2 লসাগু, এখন 2 2 করো না, তাহলে কত, 2 1 2 2 1 2, তাহলে 2-এর 2 লসাগু 2 হচ্ছে, তাহলে এখানে আমি সরল করে নিচ্ছি। দেখো 1 গুণিতক, দেখো এটা লসাগুটা গুণ করে নিতে হয় 2, তাহলে 3-এর 2 গুণিতক 2, 5-এর 2 গুণিতক 2, তাহলে দেখো 2 2 কেটে দাও, এই 2 কেটে দাও, তাহলে কত হলো বলতে কি, 1 2 2, 3:5। তাহলে এখানে কি বলেছে, মাসুদ, শোভা আর প্রিয়ার মূলধন অনুপাত তাহলে কত হবে, 2:3:5। তাহলে এখানে কি লেখা হবে, তাহলে এখানে হবে কি 2:3:5 হবে। বোঝা গেছে? এরপরে দেখো 3-এর দিকে কী আছে, 3-এ দেখা যাচ্ছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা ড্যাশটি। তাহলে কী হবে বলতে একটু উত্তরটা আমি তোমার এই প্রশ্নতেই বলে দিচ্ছি। কি বলেছে, দুটি বৃত্ত পরস্পর এ বিন্দু ছেদ করে। দেখো এরকম একটা বৃত্ত, আবার এরকম একটা বৃত্ত পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিন্দুর সংখ্যা তাহলে কোথায় লিখলাম, ধরো এই জায়গাটায় ছেদ করেছে। বোঝা যাচ্ছে? মানে এরকম একটা যদি বৃত্ত হয় আর তার পাশে এরকম একটা বৃত্ত, তাহলে এটা এ বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পারলে? তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কটা, একটাই তো হবে, এই তো মাঝখানে একটা তো হবে স্পর্শক, তাহলে উত্তরটা একটি হবে, তাহলে একটি। বোঝা গেছে? এরপরে 4-এ দেখে গেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নাকি, 4-এ দেখে গেছে, 4-এর একে দেখেছে এ ভ্যারিজাজ বি, বি ভ্যারিজাজ সি এবং সি ভ্যারিজাজ এ হলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এটা তোমাদের খাতায় আমি করে দেখাচ্ছি। দেখো 4-এর একে দেখিয়েছে যে এ ভ্যারিজাজ বি দেওয়া আছে,
আমি এটাকে ভেঙে নিচ্ছি। কী ভাঙবো বলো দেখি? তাহলে এটাকে আমি যদি করি বা এখানে সমানুপাতিক চিহ্নটা তুলে দেবো, তাহলে কী লিখবো? এ সমান, তাহলে এখানে সমানুপাতিক যখন চিহ্ন তুলে দেবো তখন কী লিখতে হবে? একটা ধ্রুবক লিখে দিতে হবে। আমি এখানে K1 ধ্রুবক ধরে নিলাম, নাকি ইন্টু বি বসিয়ে দিলাম। বোঝা গেছে? এটাকে আমি 1 নম্বর ধরে নেব। বুঝতে পারলে? এরপরে কী দেওয়া আছে প্রশ্নতে? লেখা আছে বি ভ্যারিজাজ সি দেওয়া আছে। তাহলে এখানে আমি এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেবো। তাহলে কী লিখবো? বি বা বি ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক পদ ধরে নিতে হবে K2, সি ধরে নিলাম। এটাকে কী দেবো? 2 নম্বর ধরে নেবো। বোঝা গেছে? আরেকটা কী দেওয়া আছে বইতে? আরেকটা দেওয়া আছে সি ভ্যারিজাজ এ দেওয়া আছে। বুঝতে পারলে? বা এখানে তাহলে আমি সেম একই রকমের সমানুপাতিক চিহ্ন তুলে দেবো। তাহলে কী লিখবো? সি ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক পদ ধরে নিতে হয়, তাহলে আমি K3 ধরে নেবো ইন্টু এ। বোঝা আছে? এটাকে আমি কী লিখবো? 3 নম্বর লিখে দেবো। বুঝতে পারলে? 3 নম্বর ধরে নিলাম। এবার কী করব? আমি এখানে কী করে নেব? যে 1 নম্বর গুণিতক 2 নম্বর গুণিতক 3 নম্বর, তিনটে গুণ করে দেবো। তিনটেকে গুণ করে পাই, এখানে লিখবে তোমরা গুণ করে পাই লিখলে, লিখে গুণ করে দাও তিনটে। দেখো তাহলে 1 নম্বর আমাদের কী বেরিয়েছিল? 1 নম্বর বেরিয়েছিল K1 বি, নাকি গুণিতক 2 নম্বর কী বেরিয়েছিল? K2 সি। আর 3 নম্বর কী বেরিয়েছিল? 3 নম্বর বেরিয়েছিল K3 এ। আচ্ছা, আর একটা কথা এখানে কিন্তু লেখা হলো না। এই যে তিনটে আমরা কে ধরেছি না, এখানে কি লিখবো? এখানে বলো দেখি। এখানে লিখে নেবে তোমরা যে যেখানে K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বুঝতে পারলে? এটা কথাটা লিখে নেবে, কেন যেহেতু আমরা ধরে নিচ্ছি না, এই জন্য এখানে অশূন্য ভেদ ধ্রুবক বলে লিখে নিতে হবে। তাহলে তিনটে গুণ করে দাও। তিনটে গুণ করলে দেখো কি হয়। এখানে দেখো যে তার মানগুলো আমি এখানে বসাবো। 1 নম্বরে কী আছে বলো দেখি? এখানে 1 নম্বরে আছে, দেখো 1 নম্বর আছে যে K1 বি, নাকি? আর 2 নম্বরে আছে কী বলো দেখি? K2 সি। আর 3 নম্বরে আছে কী বলো দেখি? K3 এ, নাকি? তিনটে বসিয়ে দিলাম। এবং দেখো এটা তিনটে আমি মানে ডান দিকেটা করেছি, কিন্তু বাম দিকেটা কিন্তু করিনি। বাম দিকে কী আছে বলো দেখি? প্রথমে আছে কী দেখি? প্রথমে ছিল কী? দেখো এখানে 1 নম্বর ছিল এ ইকুয়ালটি ছিল, মানে এটা লিখবো এখানে, এখানে এ লিখবো ইন্টু বিতে কী ছিল বলো দেখি? বিতে বি, মানে 2 নম্বরটাতে বি আছে, তাহলে বি ইন্টু 3 নম্বর এখানে সি আছে, তাহলে এখানে সি লিখে দিলাম। তাহলে দেখো তাহলে এ বি সি ইন্টু K1 বি ইন্টু K2 সি ইন্টু K3 সি। তাহলে দেখো কাটাটি করে দিচ্ছি। এখানে এর সঙ্গে এ কেটে গেল, বির সঙ্গে নাকি বি কেটে দাও, আর সির সঙ্গে সি কেটে গেল। তাহলে কি থাকলো বলো তো এখানে আমার? তাহলে বা এখানে তাহলে 1 ইকুয়াল টু, তাহলে কী থাকলো? K1 K2 K3 থাকলো। তাহলে কী হলো? অতএব K1 K2 K3 ইকুয়াল টু 1। তাহলে কেবল কী লিখবে তোমরা? যে অতএব ভেদ ধ্রুবক, মানে সম্পর্ক লিখতে বলেছে না, এদের সম্পর্কটা কি? তোমরা লিখবে যে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। আচ্ছা দেখো 4-এর 2-এর দিকে এখানে একটা ছবি আঁকা আছে। লেখা আছে কি? পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি ইকুয়াল টু 4 সেমি, বিপি ইকুয়াল টু 6 সেমি, এসি ইকুয়াল টু 12 সেমি এবং বিসি ইকুয়াল টু 1 সেমি হয়, তাহলে এক্সের মান নির্ণয় করো। তাহলে এটা করতে হলে আমাকে একটা পাশে খাতায় এই ছবি এঁকে আমাকে সলভ করতে হবে। তাহলে এটা সলভ করছি আমি। দেখো আমি এখানে একটা ছবি এঁকে নিয়েছি, যেরকম প্রশ্নতে দেওয়া আছে সেরকম একটা আমি ছবি এঁকে নিলাম, নাকি? প্রশ্ন হচ্ছে এ বি সি, এখানে দেওয়া আছে পি, নিচে কিউ, আর এখানে আর দেওয়া আছে। এবার কি বলেছে প্রশ্নতে? যে এপি ইকুয়াল টু 4 সেমি, এটা প্রশ্নতে দেওয়া আছে। দেখো এপি ইকুয়াল টু যদি 4 সেমি হয়, তাহলে এ আরও 4 সেমি হবে,
তাহলে এখানে কি লিখবো তাহলে ইকুয়াল টু এ আর সমান 4 সেমি। বুঝতে পারলে? তাহলে এই কথাটা দুবার না লিখে একবার লিখে যায়, এপি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু 4 সেমি, এরকম লিখলেও হয়। এখানে প্রশ্নতে দেওয়া আছে এপি ইকুয়াল টু 4 সেমি, তারপর দেওয়া আছে কি বিপি ইকুয়াল টু 6 সেমি, তারপর কি আছে যে এসি ইকুয়াল টু 12 সেমি, আর বিসি ইকুয়াল টু মানে এই বিসির মানটা টোটালটার মান বার করতে হবে। বুঝতে পারলে? তাহলে দেখো এপির মান কত দেওয়া আছে এখানে, এপির মান 4 সেমি দেওয়া আছে, বিপির মান 6 সেমি, তাহলে বিপি কোনটা, বি আর পি, তাহলে এটা 6 সেমি দেওয়া আছে। আর এসি টোটালটা কত দেওয়া আছে 12 সেমি দেওয়া আছে। বুঝতে পারলে? তাহলে আরসি তাহলে কত হবে, এটা যদি 4 সেমি হয়ে যায় তাহলে আরসি তাহলে কত হবে, তাহলে আরসি ইকুয়াল টু তাহলে এখানে 12 বিযুক্ত 4 সেমি সমান 8 সেমি। বোঝা গেছে? দেখো এরপরে কী বার করবো, সিআর। দেখো সিআর, তাহলে সিআর কত বার করলাম এখানে আমি, আরসি সিআর একই কথা নাকি, 8 সেমি। তাহলে সিআর যদি 8 সেমি হয় তাহলে সিকিউও 8 সেমি হবে এখানে। কেন সিকিউ 8 সেমি হবে আমি এটা লিখে দিচ্ছি, দেখো তাহলে সিআর ইকুয়াল টু সিকিউ। তাহলে কেন বলে দিয়ে লেখা হবে, এটা এই কারণেই হবে যে লিখবে এরকম যে বহিস্থ বিন্দু সি সমান, আচ্ছা এর তো 8 সেমিটা, বহিস্থ বিন্দু সি লিখবে বহিস্থ বিন্দু থেকে একই বৃত্তের স্পর্শক। দেখো এটা তো একটাই বৃত্তের স্পর্শক, এটা যা স্পর্শক এটা হচ্ছে একই বৃত্তের স্পর্শক। তাহলে সিআর ইকুয়াল টু তাহলে কত হবে সিকিউ, তাহলে সিআর যদি 8 সেমি হয় তাহলে সিকিউ 8 সেমি, তাহলে এখানে কী লিখবো সমান 8 সেমি। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে সিআর কত বেরোলো এখানে 8 সেমি বেরোলো, আর সিকিউও 8 সেমি এখানে বার করে নিলাম। তাহলে দেখো আবার দেখো তাহলে এখানে সিকিউ 8 সেমি হয়ে গেল, এখানে দেখো বিপি কত ছিল বলতে কি 6 সেমি নাকি, তাহলে বিপি 6 সেমি ছিল, তাহলে বিকিউ তাহলে কী হবে বিকিউও 6 সেমি হবে। তাহলে এখানে লিখে নেব কি তাহলে যে বিপি ইকুয়াল টু বিকিউ ইকুয়াল টু 6 সেমি। কেন লিখব, এখানে তোমরা একই রকম লিখবে, কি লিখবে যে বহিস্থ বি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক। বোঝা গেছে? তাহলে বিকিউ বেরিয়ে পড়লো কত 6 সেমি বেরিয়ে পড়লো। এবার দেখো প্রশ্ন কী হচ্ছে বিসি সমান কত চেয়েছিল, বিসি করে দেখো এটা 6 সেমি মানে বিকিউ 6 সেমি আর কিউসি 8 সেমি, তাহলে বিসি তাহলে কত হবে, তাহলে বিসি হবে বিকিউ প্লাস কিউসি, তাহলে বিকিউ কত 6 সেমি যুক্ত কিউসি হবে 8 সেমি। এর দেওয়া মানে বার করলাম, সেমি লিখে দেবে তোমরা এখানে, তাহলে 800 কত হবে 14 সেমি। বোঝা গেছে? তাহলে কী লিখবো, অতএব এক্স ইকুয়াল টু 14 সেমি। বোঝা গেছে? অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 5 দেখে কী আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা তোমাদের বইয়ের 208 পেজ, কত 208 পেজের 40 নম্বর উপপাদ্য কত 40, এটা তোমরা পেয়ে যাবে। বুঝতে পারো তো? আমি বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে না যে 40 নম্বর উপপাদ্য, দেখো উপপাদ্য 40, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই একই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। সেম এরকম তোমরা এরকম এটি ছবিটাকে পেন্সিল দিয়ে আঁকবে, এঁকে এটা লিখে দেবে, কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।